করোনা পরিস্থিতির কারণে ভিন্ন প্রেক্ষাপটে বুধবার শুরু হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট অধিবেশন। ইতিহাসের সংক্ষিপ্ততম এই অধিবেশন চলবে 12 কার্যদিবস। সংসদ সচিবালয় থেকে SMS এর মাধ্যমে যারা ডাক পাবেন শুধু তারাই যোগ দেবেন অধিবেশনে। অর্থনীতি পুনরুদ্ধারে 11 জুন 5,60,000 কোটি টাকারও বেশি বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, যা স্বাধীনতার 49 বছরের ব্যবধানে 722 গুণের চেয়েও বেশি বড় বাজেট। তবে করোনাকালে দেশের 48তম এই বাজেটে বরাদ্দের দিক দিয়ে সেরা 5-এ জায়গা হয়নি স্বাস্থ্য খাতের। 8ম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে এই খাত। বরাদ্দের অঙ্কে সবচেয়ে এগিয়ে আছে জনপ্রশাসন, তারপর শিক্ষা এবং তৃতীয় অবস্থানে আছে পরিবহন। 13 খাতের মধ্যে 10 খাতের বরাদ্দ বেড়েছে, কমেছে 3 খাতের। এই বাজেটকে কাল্পনিক ও গতানুগতিক বাজেট অভিযোগ করে গত 9 জুন বাজেট ভাবনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করার প্রস্তাব দিয়েছেন। করোনাকালে বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা কি, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ এ আরাফাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম যেটি ঠিক করেছি, করোনাকালে কেমন বাজেট চাই। জোনায়েদ সাকিব, আপনার কাছ থেকে শুরু করি। একই প্রশ্ন আসলে প্রত্যেকের কাছেই জানতে চাই যে কেমন বাজেট চাই, কেমনটা প্রত্যাশা করছেন, কেমন হতে যাচ্ছে। আমরা জানছি 5,68 কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। 68,000 কোটি, দুঃখিত। জি জি, ধন্যবাদ আপনাকে। আর আমরা সবাই কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা জানি সবাই। আমরা আজকে বাংলাদেশে মানে সরকারি হিসেবে পরীক্ষা যেহেতু অনেক কম হচ্ছে, সেই হিসেবেই এখন আমরা দেখছি 3,100 জনের উপরে 190 জনের মতো আক্রান্ত, মৃত্যুবরণ করেছেন 37 জন। আমরা জানি যে মানে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম আমাদের দেশে, এমনকি স্বাস্থ্য সংস্থার সাথে যুক্ত, IEDCR এর সাথে যুক্ত তার উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন সহ অনেকেই এটা বলেছেন যে ইতিমধ্যেই সংক্রমণ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অন্তত পক্ষে কনজারভেটিভ হিসেবে 10 গুণ ছড়িয়ে পড়েছে। তো এই সংখ্যা লক্ষ লক্ষ হয়েছে। মৃত্যুর যে হিসেব আমরা পাই 1,000 অতিক্রম করেছে, সেটাও আসলে প্রকৃত সংখ্যা নয়, এর চেয়ে অনেক বেশি। ফলে পরিস্থিতি আমরা দেখছি, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সেটা কেবল করোনা রোগী নয়, করোনা রোগী যারা নন তারাও এমনকি হাসপাতালে জায়গা পাচ্ছেন না, কেননা হাসপাতালগুলো এখন করোনা পরীক্ষায় ফলাফল ছাড়া, নেগেটিভ কিংবা পজিটিভ সেই ফলাফল ছাড়া তারা ভর্তি নিচ্ছে না। কাজেই মানুষ ব্যাপকভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যেখানে তারা চিকিৎসার জন্যই তারা যেতে পারছেন না। যেখানে করোনা পরীক্ষাটা প্রায় ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক করে ফেলা হয়েছে বর্তমান এখনকার যে স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, সেখানে পরীক্ষার ব্যাপারটা যে কত জরুরি ছিল সেই জায়গাটা এখানে শুরু থেকে গুরুত্ব দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আজকে আনুষ্ঠানিকভাবে 8ই মার্চ যখন আমাদের শনাক্ত হলো, তার থেকে 3 মাস অতিক্রম করে গেছে। আর আমরা জানুয়ারি মাস থেকে এটা জানি, সেই হিসেবে 5 মাস আমরা অতিক্রম করলাম। আমরা এখন পর্যন্ত আমাদের পরীক্ষার যে ব্যাপকতা যা দরকার ছিল সেটার জায়গা আমরা যেতে পারিনি, এবং সেদিকে আমরা কোনো প্রস্তুতিও দেখতে পাচ্ছি না। বাজেট এর মধ্যে এসছে, এবং এই বাজেটের ক্ষেত্রে আমি যে জায়গাটা বলতে চাই যে আমরা এখনো বলা চলে যে এখনো আমরা পিকে পৌঁছেছি, এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি না। কাজে মহামারীর পিকের দিকে আমরা যাচ্ছি, কাজে আমরা দুর্যোগের একেবারে চূড়ান্তের মধ্যে আছি। সে কারণে আমরা দুর্যোগ অতিক্রম করে গেছি বলা যাবে না। ফলে আমাদের বাজেট হওয়া উচিত, একটা হচ্ছে দুর্যোগকালীন বাজেট, আর একটা হচ্ছে উত্তরণকালীন বাজেট। এবং দুর্যোগকালীন বাজেটের মধ্যে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য খাত প্রধান গুরুত্ব পাওয়া উচিত, এবং এর দুটো দিক আছে। একটা হচ্ছে এই মুহূর্তে গুরুত্ব পাওয়া, আরেকটা হচ্ছে আমাদেরকে 3 বছর মেয়াদী একটা স্বাস্থ্য খাতের পরিকল্পনার জায়গায় দেওয়া দরকার। আমি কয়েকটা পয়েন্ট তুলবো। একটা হচ্ছে এই মুহূর্তে দৈনিক অন্তত পক্ষে 50,000 টেস্ট করার জন্য আমাদের পর্যাপ্ত সক্ষমতা সেটা গড়ে তুলতে হবে। গণস্বাস্থ্যের যে কিট, যেটা অ্যান্টিবডি তৈরি টেস্ট করা যেত, এবং যেটা করলে আমরা অসংখ্য মানুষের দেখতে পেতাম যারা অ্যাসিম্পটোমেটিক অথবা অল্প সংক্রমণ নিয়ে সুস্থ হয়ে গেছেন, তাদেরকে চিহ্নিত করা যেত, এবং তারা কিন্তু অনেক বেশি কাজের মধ্যে যুক্ত হতে পারতেন, এবং এটা অর্থনীতির জন্য জরুরি। কাজেই গণস্বাস্থ্যের কিটের অনুমোদন যত দ্রুততার সাথে দেওয়া যায়, এবং এই রাজনৈতিক বিবেচনা এটাকে যে দীর্ঘসূত্রিতে ফেলা হয়েছে, এই ন্যাক্কারজনক জায়গাটা অবিলম্বে বন্ধ করতে হবে। 2, আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সময়ের আগে খুলে দিয়েছি। একদিকে আমরা একটা অকার্যকর লকডাউন দেখলাম, তারপরে আমরা দেখলাম স্বাস্থ্যগত প্রস্তুতি ছাড়া সময়ের আগে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া। এখন এই যে স্বাস্থ্যগত প্রস্তুতির ব্যাপারটা কি, আপনি শ্রমিক এলাকা দেখছেন, আশুলিয়া বিরাট এলাকা, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, কিন্তু কোনো কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি কি তৈরি করেছে সরকার? আমরা জানি না। আপনি কোন শ্রমিক তার নিজের বাড়িতে কোয়ারেন্টাইন হতে পারবেন না, সেখানে কোয়ারেন্টাইন হওয়ার সুযোগ নেই, এক রুমে তারা বেশ কয়েকজন থাকেন। কাজেই
আমাদের দরকার হচ্ছে এই ধরনের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি, কন্ট্যাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ করা যাবে না। একটা আগ্রাসী একটা মানে ব্যাপক তোড়জোড় ছাড়া এই জায়গায় কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। ফলে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি দরকার। 3 হচ্ছে আমাদের অক্সিজেন ছাড়া আমরা একটা অক্সিজেনের সরবরাহ করতে পারলাম না। এই সরকার ক্ষমতায় আছে, তারা তাদের নানান রকম নিজেদের গৌরব কীর্তন করেন, কিন্তু একটা অক্সিজেন সরবরাহের জায়গাটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা অক্সিজেন চাই, ভেন্টিলেটর চাই এবং ফিল্ড হাসপাতাল বাংলাদেশে যতগুলো সংস্থা আছে প্রত্যেককে কাজে লাগানো দরকার, ইনক্লুডিং সেনাবাহিনী। তাদের যে দক্ষতা এবং তাদের যে এইসব দুর্যোগ মোকাবেলায় তাদের যে সক্ষমতা, সেটাকে কাজে লাগিয়ে দ্রুত কিভাবে ফিল্ড হাসপাতাল তৈরি করবে, এই দুর্যোগকালীন সময় এই সাধ্যগত জায়গাগুলো দরকার। আর 2 হচ্ছে, 3টা পয়েন্ট আমি বলবো। একটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকের হেলথ কার্ড দরকার। সেই জন্য 3 বছর মেয়াদী বাজেট দরকার। সেটা নিশ্চিত করার জন্য আমাদের যেহেতু আইডেন্টিটি কার্ড আছে ন্যাশনাল, সেটার জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করতে হবে। 2, হেলথ স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমলাতান্ত্রিকতার চাপে পড়ে দুর্নীতি অব্যবস্থাপনার মধ্যে পড়ে, সেটাকে রোধ করার জন্য আমাদের অবিলম্বে একটা নীতিগত অবস্থান নেওয়া দরকার। একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক কমিশনের আন্ডারে পুরো স্বাস্থ্য খাতটা পরিচালিত হতে হবে, যাতে করে তার রেগুলেটরি অথরিটি থাকে, সমস্ত সরকারি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা জবাবদিহিতার মধ্যে থাকে। এটা অত্যন্ত জরুরি। 3 হচ্ছে দুর্নীতি এবং এই যে ব্যাপক রকম দুর্নীতির খবর আমরা এমনকি করোনা মহামারীকালে, এর আগে তো হয়েছে, মহামারীকালে যে দুর্নীতির উৎসব আমরা দেখতে পাচ্ছি, সেটাকে অবিলম্বে সেটাকে কমিশন গঠন করে। ধন্যবাদ জুনায়েদ সাকিব। 3টি পয়েন্টই আমরা শুনলাম। শামীম হায়দার পাটোয়ারী এমপি, আপনার কাছ থেকে এই একই বিষয়ে কেমন বাজেট চাইছেন, কেমনটা হতে চলেছে? 10 সেকেন্ড। স্বাস্থ্য খাতে আমি মনে করি যে অন্তত পক্ষে বাজেটের 20 ভাগ বরাদ্দ করা দরকার। এটা এই বরাদ্দের মধ্যে দিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এবং আগামী 3 বছর এইভাবে বরাদ্দ করে এই পুরো আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার স্পষ্ট 20 ভাগ অন্তত বরাদ্দ করা দরকার বলে মনে করছেন জুনায়েদ সাকিব। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। যে আমাদের দেশে 4টা, পৃথিবীর মধ্যে 4টা দেশ যদি দেখেন, মোনাকো, পাপুয়া নিউগিনি, ব্রুনেই আর বাংলাদেশ, এই 4টা দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়। কেন বাংলাদেশ কম দেয়, কেন বাধ্য হয়? কারণ অলরেডি তো খরচগুলো করে ফেলেছে, অলরেডি বেতন বাড়িয়ে দিয়েছে, অলরেডি মেগা প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার করে ফেলেছে, যেই জন্য এসেনশিয়াল জিনিসকে কাস্টমাইজ করে এখন আর ফান্ড আনতে পারছে না। আমি এই বাজেটটা নিয়ে যেটা বলবো, যে আমাদের একটু ধারণা ছিল একটা ডিসরাপটিভ বাজেট এখন প্রয়োজন ছিল, একটা ইনোভেটিভ বাজেট এখন দরকার ছিল, একটা ফ্লেক্সিবল বাজেট এখন দরকার ছিল, কিন্তু আমরা একটু গতানুগতিকতা পেলাম। এখানে 27,000 কোটি টাকা হেলথে বাজেট বাড়ানো হয়েছে, এটা ভালো। এগ্রিকালচারও 27,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। এই বাজেট ট্যাক্স আদায়ের টার্গেট ধরা হয়েছে প্রায় 3,30,000 কোটি টাকা, যেটা বর্তমান এনবিআর এর চেয়ারম্যান নিজে বলেছে আনরিজনেবল। এটা আমরা কখনো দেখিনি যে বাজেট ঘোষণার ইন্ডিকেশনের সময় এনবিআর চেয়ারম্যান নিজেই রাজস্বের টার্গেটকে আনরিজনেবল বলে। এটা আমরা দেখলাম এবার, এবং অবশ্যই এটা আনরিজনেবল, কারণ আপনার গত 3 মাস ধরেই তো বাজেট ট্যাক্স কালেকশন অনেক কমে গেছে, সামনের 3 মাসের ট্যাক্স কালেকশন অনেক কমে যাবে। এই বাজেট হলো 5,68,000 কোটি টাকার বাজেট হবে, আমরা যেটা জানতে পেরেছি, এখনই আমরা কনফার্ম করে বলতে পারি না। জিডিপি ধরা হয়েছে 8.2। হাউ কাম একটা করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে একটা জিডিপি কি করে 8.2 হবে টার্গেটেড জিডিপি? এটা ইম্পসিবল। এটা অল ইন্টারন্যাশনাল মানে নিউট্রাল অর্গানাইজেশন বলছে 2.3 বা 2.4 হতে পারে, ভারতে 3.5 তারা বলেছে। এবং যদি করোনা কন্টিনিউ করে, নেক্সট ইয়ারে আমাদের নেগেটিভ জিডিপি না হলেও 1-এর নিচে নামবে। পৃথিবীর 5টি বড় বড় ইকোনমিতে নেগেটিভ জিডিপি হচ্ছে। সেখান থেকে আমার মনে হচ্ছে এই বাজেটের যে ডিফিসিট, এটা আগের মতোই রয়ে গেছে, প্রায় 1,90,000 কোটি টাকা, প্রায় জিডিপির 6% হচ্ছে বাজেট ডিফিসিট হবে, এবং 33.45% হচ্ছে টোটাল বাজেটটা ডিফিসিট থাকতেছে। অর্থাৎ বেতনের বাইরে এডিপি, এমনকি বেতনের একটা অংশ আমাদের ডিফিসিটের মধ্যে রয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সরকার যেটা করবে, যা করে আসছে তাই করবে, লোন নিবে। সেখানে লোন নেওয়ার জন্য ধরা হয়েছে ব্যাংক থেকে, ডোমেস্টিক সোর্স থেকে প্রায় 1,09,000 কোটি টাকা লোন ধরা হয়েছে, একদম গতবারের মতোই বা একটু বেশি কম। 85 কোটি টাকা লোন ধরা হয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে, অর্থাৎ সেম থিং। গত 20 বছরের মধ্যে বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে কম লোন দেওয়া হয়েছে, এবারও তাই হতে যাচ্ছে। 76,000 কোটি টাকা গভর্নমেন্ট আশা করছে বিদেশি সোর্স থেকে লোন পাবে, 20,000 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে লোন নেবে। সঞ্চয়পত্র থেকে লোন নিলে সরকারের ইন্টারেস্ট অনেক বেশি থাকে, স্বাভাবিকভাবেই সেই লোনটা পরিশোধ করতে গিয়ে দেশের উপর অনেক চাপ পড়ে যায়। এদেশের প্রতিটি মানুষ গত বছরই প্রায় 39,000 টাকা লোন নিয়ে প্রতিটা শিশু জন্ম নেয়, এবং এভারেজ লোন। এর সাথে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যে ফ্লেক্সিবল
একটা জেলিফিশ টাইপ বাজেট দরকার ছিল, অর্থাৎ 3 মাস দেখে আবার বাজেটটা কাটছাট করতো। আপনি ধরে নেন আল্লাহর অশেষ রহমতে অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে টিকা আবিষ্কার হয়ে গেল এবং টিকাটা মার্কেটে পাওয়া যাচ্ছে, কিনতে পাওয়া যাচ্ছে, তখন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা সব বাদ দিয়ে ওই টিকাটা কিনতে হবে। সেই অপশনগুলো বাজেটে ফ্লেক্সিবিলিটি কিন্তু থাকছে না। আমাদের মেগা প্রজেক্ট গুলোতে ফাইন্যান্স আমি জানি না, কালকে বলতে পারবো, আমার মনে হয় মোটামুটি গতানুগ ভাবে হচ্ছে। অথচ আজকেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালাউদ্দিন সাহেব ক্যাটাগরিক্যালি দুটো জিনিস বলেছে। এক হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যেন আর বাড়ানো না হয়, ইভেন কোনো ইনক্রিমেন্ট ইনসেন্টিভও দেওয়া না হয়। তারা অলরেডি প্রাইভেট সেক্টর থেকে অনেক বেশি বেতন পাচ্ছে, এটা প্রাইভেট সেক্টরের চাপ ফেলছে। আর দ্বিতীয় বলেছেন ভেরি এসেনশিয়াল মেগা প্রজেক্ট ছাড়া আমরা যেন অন্যান্য সমস্ত মেগা প্রজেক্ট স্লো ডাউন করে দেই, শর্ট করে দেই। আরেকটা আমি বলবো যে এডুকেশনটাকে আরো প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। আমাদের 23% যুবক তারা কোনো প্রকার স্কিল জবের মধ্যে নাই, কোনো প্রকার স্কিল এডুকেশন নাই। তো আমরা যদি এডুকেশনকে প্রায়োরিটি না দিই এখন, তাহলে কিন্তু আমাদের যে বিশাল 1 থেকে 2 কোটি লোক ইনফর্মাল সেক্টরে জবলেস হয়ে যাবে, এদেরকে আমরা কিভাবে সেট করব? আমরা এদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করব? ওই জায়গাগুলোতে আমাদের হেলথ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আবারও আসবো, আমি বাকি অতিথিদের সবাইকে একটু শুনে নিতে চাই। তাবিদ আওয়াল, আপনার মন্তব্য। তাবিদ আওয়াল। ধন্যবাদ আপনাকে এবং সকল ডিবিসি দর্শক। আমি প্রথমে রিপিট করতে চাচ্ছি না আমার আগে যে দুই বক্তা যে বলেছেন, তা আমি শুরুতে বলতে চাচ্ছি যে একটা বাজেট কিন্তু আমরা যখন বিশ্লেষণ করি, বাজেটের আয় ব্যয় থাকবে, এটা নিয়ে অনেক দ্বিমত মত থাকবে, বিরোধিতাও থাকবে, যুক্তিও থাকবে। কিন্তু বাজেট পেশ করার সময় কিন্তু কিছু কিছু পলিসি বা সরকারের যেই ফিউচার চিন্তা ভাবনা সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। এই বাজেট যেটা কালকে হয়তো পেশ হবে, আমরা যে তথ্যগুলি পেশ করার আগে পেয়ে যাচ্ছি, তথ্যগুলি কিন্তু খুবই ভয়াবহ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু জনগণের পক্ষে আগামী বাজেট পেশ করতে যাচ্ছে না। কারণ আমি হয়তো সাহস করে প্রশ্ন করতে পারি, বাজেটটা কি আদৌ সরকার করছে, মানে নাকি সরকারের পিছনে কোনো পাওয়ারফুল কোনো চাপ যেটা আছে সরকার বাধ্য করা হচ্ছে? কারণ পুরা বাজেটটা আপনি যদি দেখেন, আমরা ঋণ নিয়ে করি, ডেফিসিট নিয়ে করি, যেমনে করি, যদি স্বাস্থ্য খাতে ব্যয় হতো মানা যেত, আমরা হেলথ ডিভিডেন্ড পেতাম। যদি শিক্ষা খাতে ব্যয় হতো মানা যেত, আমরা শিক্ষা ডিভিডেন্ড পেতাম। আমরা সকল ঋণ এবং ডেফিসিট ব্যবহার করতেছি কেন? বেতন দেওয়ার জন্য। জনপ্রশাসন হলো হাইয়েস্ট অ্যালোকেশন, সেখানে আমরা বেতন দেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে যাচ্ছি। কেন আমরা ঋণটা চাপাই দিব সকল জনগণের উপর? বাজেটে আরেকটা ভয়াবহ জায়গা যেটা আমরা বারে বারে বলে আসছি, সেটা হলো যে বাজেটটা কিন্তু এখনো নির্ভরশীল হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সের উপর, যেটা হলো ভিএটি বা এআইটি বা অ্যাডভান্স ট্যাক্স যেটাকে বলা হয়। এই রিগ্রেসিভ ট্যাক্সটা কেন বলি? রিগ্রেসিভ ট্যাক্স মানে আমি যেই ট্যাক্সটা দিব একটা পণ্য কেনার জন্য, যে আমার চেয়ে কম আয় করে বা দরিদ্র হারের নিচে, সে কিন্তু একই ট্যাক্স দিবে সেই পণ্য কেনার জন্য। এই আনফেয়ারনেস, এই ইনইকুয়ালিটিটা কোনোভাবে কিন্তু আগামী দিনগুলোতে অ্যাকসেপ্টেবল হতে পারে না। আমাদের প্রোগ্রেসিভ ট্যাক্সের দিকে যেতে হবে, এনবিআর যতটুকুই রেভিনিউ আয় করতে পারুক। এবং এনবিআর আবার একটা প্রবলেম যেটা করে, ওনারা শুরুতে বলে দেয় ওনারা আয় টার্গেট অ্যাচিভ করতে পারবে না। কেমনে পারবে? কারণ রেভিনিউ টার্গেট সেট করা হয় যারা যারা কর দেয় তাদের উপরে আরো বেশি কর আয় করার জন্য। আমাদের টার্গেট সেট করতে হবে ট্যাক্স নেটটাকে আরো ব্রড করার জন্য, যেমন আরো মানুষ যতটুকু কর দেওয়ার উপযুক্ত সেই করগুলো ওনারা দেয়। এই প্রোগ্রেসিভ ট্যাক্সের উপরে যেন নজর রাখে, সেটা আমি আহ্বান যাব আমাদের অর্থমন্ত্রীকে এবং আমাদের এনবিআর কে। আর মূল বাজেটটা কিন্তু আমি এখনো বলতেছি কেন্দ্র করতে হবে কর্মসংস্থানকে ঘিরে। প্রত্যেকটা ব্যয় করতে হবে, প্রত্যেকটা মিনিস্ট্রিকে বলতে হবে যে যত প্রকল্প হাতে নেক, এডিবি করুক, ব্যয় করুক, কর্মসংস্থানকে ঘিরে কিন্তু আমাদের বাজেটটাকে তুলে ধরতে হবে। কারণ অলরেডি আপনারা জানেন যে লক্ষ লক্ষ যুবকরা কিন্তু বেকার ছিল বাংলাদেশে। এটা কিন্তু করোনার জন্য না, করোনার আগেও কিন্তু আমরা দেখেছিলাম বেকার যুবক অনেকরা আন্দোলনও করেছে চাকরির জন্য এবং কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল। এখন আমরা আমাদের সার্ভে বলছে যে লকডাউনের জন্য বা ইকোনমিক মানে স্থিরতার জন্য আমাদের কিন্তু অনেকে যারা চাকরি করতো চাকরিটা হারাচ্ছে, যারা উদ্যোক্তা ছিল ক্ষুদ্র ব্যবসায়ী তারা তাদের ব্যবসার আয় বা রেভিনিউ হারাচ্ছে। এখানে যে আমরা আনএমপ্লয়মেন্ট অলরেডি বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা মনে হচ্ছে না যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় লক্ষ্য রাখছে বা বিশ্বাস করতেছে যে আমাদের একটা যে মহামারী সামনে আসতে যাচ্ছে। আর আরেকটা পয়েন্ট দিয়ে আমি যেটা শুনতে চাই যে আমাদের বাজেটটা
অতীতেও আমরা দেখেছিলাম যে মাঝখানে একটা রিভাইজ বাজেট বলা হয়, হঠাৎ আয় ব্যয়ের কোনো মিল হয় না, তো রিভাইজ করে চলে। আমি মানে এখনো কি করবেন আমি জানি না, বাট আমি বিশ্বাস করতে চাই এবং আমি অনুরোধ করতে চাই যে আগামী দিনগুলোতে করোনার প্যান্ডেমিক, আবার আগামীতে আমাদের ডেঙ্গুর প্যান্ডেমিকও আসবে, আবার সিন্স আমরা মনসুন সিজনে আরেকটা ঘূর্ণিঝড় বা তুফানও আসতে পারে। এইসব ডিজাস্টার প্যান্ডেমিককে সামনে রেখে আমাদের কিন্তু বিশ্বাস রাখতে হবে যে হয়তো আমাদের বাজেটটাকে অত্যন্ত ফ্লেক্সিবল করতে হবে। যে কোনো সময় আমাদের মানে ডিজাস্টার মোকাবেলার জন্য হয়তো অ্যালোকেশন বদলাতে হবে, অন্য খাত থেকে রেভিনিউ আনতে প্রয়োজন হবে। পড়তে পারে। তাবিদ আওয়াল, আপনি যেটি বলছিলেন সেই প্রশ্নটিও আপনার কাছে রেখে যাই, কর্মসংস্থান বাড়াতে হবে। এই কর্মসংস্থানটি কি আসলে, অনেক মানুষ বেকার হচ্ছে, প্রবাসী অনেকে ফিরে আসছে সেখান থেকে কর্মসংস্থান হারিয়ে, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সেই পরামর্শ নিশ্চয়ই আপনারা দেবেন। আমি মোহাম্মদ আরাফাত আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মূল্যায়ন কি? এটিকে গতানুগতিক বলছেন শামীম হায়দার পাটোয়ারি, বিএনপি মহাসচিবকেও আমরা তেমনটি বলতে শুনেছি, গতানুগতিক ভয়াবহ বলছেন তাবিদ আওয়াল। কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আমাকে একটু সময় দিন, কারণ আমার আগে তিনজন বক্তা অনেকগুলি প্রশ্ন তুলেছে, যে প্রশ্নগুলির মধ্যে অনেক ফ্লড ইনফরমেশন আর তথ্য চলে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যে সাংঘর্ষিক বক্তব্য চলে আসছে। এটা কিন্তু একটু আমি পরিষ্কার করতে চাই। আপনি যদি একদিকে কর্মসংস্থান বাড়াতে চান, এদিকে আবার মেগা প্রজেক্ট গুলোতে আপনি বলছেন যে বাজেট অ্যালোকেশন কমাতে হবে, তাহলে কিভাবে হবে? মেগা প্রজেক্ট গুলো নিজে শুধু কর্মসংস্থান তৈরি করে না, ওই প্রজেক্ট গুলোর যে রিপেল ইম্প্যাক্টটা, তার ফলে যে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা যে বাড়ার ফলে যে কর্মসংস্থান তৈরি হয়, সেটা তো থেমে যাবে আপনি যদি মেগা প্রজেক্ট গুলো যদি ইনভেস্টমেন্ট না করেন। দেখুন, আজ থেকে 10 বছর 11 বছর আগে 2009 সালে আমাদের টোটাল জিডিপি সাইজ ছিল $93 বিলিয়ন। এখন বাংলাদেশের জিডিপি সাইজ হয়ে গেছে $316 বিলিয়ন। কিভাবে হলো? গত 11 বছর ধরে বড় বড় প্রজেক্ট গুলো, যেমন ধরেন অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে যে ইনভেস্টমেন্টটা গভর্নমেন্ট করেছে, বরাদ্দটা করেছে, তার ফলে কিন্তু জিডিপি সাইজটা বড় হয়েছে। কারণ এর ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছে, আমাদের এক্সপোর্ট বেড়েছে, যার ফলে সরকারের আয় বেড়েছে এবং যার ফলে বাজেটের সাইজটাও বেড়েছে, জিডিপি সাইজও বেড়েছে। এবং যে কারণে ওই জিডিপি থেকে আপনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অনেক টাকা বরাদ্দ দিতে পেরেছেন। এখন আপনি বলছেন আপনার জিডিপির মাত্র 1% নিচে স্বাস্থ্য খাত, এখানে আপনি টাকা বেশি দিচ্ছেন না, শিক্ষা খাতে 2%। আমার টোটাল বাজেট কত? আমার জিডিপি সাইজের আমার টোটাল বাজেটই তো 12% জিডিপি, এবং রিভাইজ করার পরে সেটা 10% হয়ে যায়, সেটার আপনি 2% দিচ্ছেন। এখন আপনি যদি ওই যে জনপ্রশাসনে আপনি যদি বরাদ্দ না বাড়াতেন, বিদ্যুৎ খাতে বরাদ্দ না বাড়াতেন, অবকাঠামো যদি না বাড়াতেন, আপনার ইকোনমিক সাইজই তো বড় হতো না, আপনার ইনকামই তো বড় হতো না। তখন তো আপনি জিডিপির পার্সেন্টেজের হয়তো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বেশি দেখাতেন, কিন্তু অ্যাবসলিউট অ্যামাউন্টে কিন্তু ওখানে বেশি বরাদ্দ দিতে পারতেন না। আজকে যে 27,000 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন আপনার স্বাস্থ্য খাতে, এই 27,000 কোটি টাকায় তো থাকতোই না আপনার কাছে, আপনি বরাদ্দ দিতেন কি করে? কাজে আমার মনে হয় এই জায়গাগুলো একটু পরিষ্কার হওয়া দরকার, নাম্বার 1। নাম্বার 2, জনপ্রশাসনে বরাদ্দ বেশি যেটা বলা হচ্ছে, এটাও আসলে ঠিক না। কেন জানেন? কারণ এখানে তো আপনার ডাক্তাররা আছে, সরকারি ডাক্তার, শিক্ষকরা আছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, তো সেখানে তাদের বেতন ভাতা এগুলো আপনার বাড়াতে হবে না? আপনি যদি ফিউচারে তাদের যদি আপনি পেছনে ব্যয় না করেন, তাহলে সেখান থেকে যেটা সার্ভিসটা আপনি চাচ্ছেন সেটা তো আসবে না। এবং আমি যদি ব্যুরোক্রেসিকে বলি, জনপ্রশাসনেও আপনার বাংলাদেশে সাউথ এশিয়াতে সবচেয়ে কম জনপ্রশাসনে আপনার বেতন ভাতা ছিল, এটা আমরা জানি। আমরা সবসময় বলে আসছি, তাদের কাছ থেকে যদি আমরা এফিশিয়েন্ট সার্ভিস পারফরমেন্স এবং চাই, সুশাসন চাই, পারফরমেন্সের সাথে তো সুশাসনের সম্পর্ক, এবং এখানে আপনার নিশ্চিত করতে হবে যে প্রোডাক্টিভিটি, তাহলে সেখানে আপনি তো বেতন বাড়াতে হবে, এবং সেখানে এফিসিয়েন্সি এসছে। আপনাকে আমি বলি, আজ থেকে 11 বছর আগে আমার বাজেটের সাইজ ছিল 1 লক্ষ টাকার নিচে। এখন এই 5 লক্ষ টাকার বাজেট যারা বাস্তবায়ন করছে, একই নাম্বার অফ পিপল 5 গুণ বড় বাজেট বাস্তবায়ন করছে একই হারে। কিভাবে করছে? তাদের যদি এফিসিয়েন্সি না বাড়ে, এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্যই তো আপনার তাদের বেতন ভাতা এবং এই জায়গাগুলো আপনাকে বাড়াতে হয়েছে। এখন এখানে আমি বলবো না যে 100% এফিসিয়েন্সি বেড়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, সব দুর্নীতি বন্ধ হয়ে গেছে, সেটি নয়। কিন্তু আপনি যদি শুধু দেখেন ব্যর্থতাগুলো এবং দুর্নীতিগুলো, এবং আপনি যেখানে অ্যাচিভমেন্ট গুলো যদি বাদ দিয়ে দেখেন, তাহলে আপনি রিয়েল পিকচার পাবেন না। এবং দেখেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় প্রজেক্ট জীবনে নেওয়া হয়নি। বাংলাদেশের প্রশাসনের ওই অভিজ্ঞতাই ছিল না, তার ডিএনএ এর মধ্যে সেই অভিজ্ঞতাই ছিল না, সে জানতোই না এত বড় বড় প্রজেক্ট করতে হবে। কাজে এগুলো করতে যে যখন শেখ হাসিনার নেতৃত্বে সাহসী লিডারশিপ যখন তাদেরকে এনগেজ করেছে এই বিষয়গুলোতে, তারা যখন নেমে গেছে, তখন তারা ভুল করেছে, ত্রুটি করেছে। তাদের ইনএফিসিয়েন্সির জন্য আপনার কিছু কিছু জায়গায় ব্যয় বেড়েছে। সবসময় করাপশনের জন্য ব্যয় বেড়েছে সেটি নয়, ইনএফিসিয়েন্সির জন্য বেড়েছে। কিন্তু এটা কোথা থেকে হয়েছে? যেহেতু অতীতে তাদের এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু এগুলো করে করে তারা শিখেছে। আমাদের জনপ্রশাসনের মধ্যে যে আপনি বড় প্রজেক্ট হ্যান্ডেল করার যে অভিজ্ঞতা ঢুকিয়ে দিলেন এই 11 বছরে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স,
ভুল ত্রুটি যাই করেছে তারা, এইটা যে আপনার একটা বিশাল অ্যাসেটে পরিণত হচ্ছে বাংলাদেশের জন্য, সেইটাকে আপনি মনিটরি টার্মসে এক্সপ্রেস করে দেখেন আমাদের অ্যাচিভমেন্ট কত বড়। মোহাম্মদ আরাফাত, একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার কাছ থেকে আরো একটু স্পষ্ট হবে। আপনি বলছিলেন যে জনপ্রশাসনে বাজেট বাড়ানোর পক্ষে, যে যুক্তির একটা অন্যতম বলছিলেন যে ডাক্তারদের বেতন এখান থেকে আসে, শিক্ষকদের বেতন এখান থেকে আসে, কিন্তু আমাদের দেশে কিন্তু চিকিৎসকের খুব অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা চলছে, সেটি একদম রেকর্ডেড, এবং শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের পরিমাণও কম। এই অবস্থা, একটা বিরতির পরে ফিরে আসছি, আপনার ব্যাখ্যাগুলো নিশ্চয়ই শুনবো। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মোহাম্মদ আরাফাত, আপনি বলছিলেন, আপনার কাছে আবার আসি, কিন্তু একটা জিনিস একটু যোগ করে দিই যে স্বাস্থ্য খাত এই সময় করোনাকালে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্বের দাবি করছেন বিশেষজ্ঞরা। আপনার কি মনে হয় স্বাস্থ্য খাতে যথেষ্ট গুরুত্ব পেল কিনা? অষ্টম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে, বরাদ্দের দিক থেকে 5,500 কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে, কিন্তু গুরুত্ব হচ্ছে অষ্টম সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। শোনেন, এই যে অষ্টম সর্বোচ্চ, এই কথাগুলি ঠিক না এভাবে বলা। অষ্টম সর্বোচ্চ মানে কি? এটা কি এক নম্বরে আপনি আনতে পারবেন? কখনোই এটা তো সম্ভব না। বিকজ কিছু কিছু খাত আছে যেগুলোতে আপনার বাই ডিফল্ট বরাদ্দ বেশি রাখতে হবে। দেশ চালানোর জন্য যে জায়গাতে আপনার বরাদ্দ রাখতে হবে সেটা রাখতেই হবে, সেগুলো থেকে তো আপনি বেরোয় আসতে পারবেন না। আর যে বড় প্রজেক্টগুলি যেগুলো আমার জিডিপি সাইজকে ব্যাপ্তি বাড়াতে সাহায্য করছে, যা আমার দেশের আয় বাড়াতে সাহায্য করছে, সেই প্রজেক্টগুলি আপনি মাঝপথে যদি কমিয়ে দেন, তাহলে এটা বরাদ্দ কমিয়ে দেন, তাহলে ইকোনমিতে কস্ট আরো বেড়ে যাবে। আপনি ওখানে থামিয়ে রাখতে পারবেন না, কিন্তু তাহলে কস্ট কিন্তু অনেক বাড়বে। তখন আপনি ইভেন্চুয়ালি এখন টেম্পোরারিলি স্বাস্থ্য খাতে অনেক সব বাদ দিয়ে যদি বরাদ্দও দেন, আপনি 2 ইয়ার্স ডাউন দ্য লাইন পারবেন না। তখন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত আরো বেশি সাফার করবে। কাজে আপনার কিন্তু শর্ট টার্মে দেখলে হবে না এই মুহূর্তে কি করছেন, এই মুহূর্তের কনসিকুয়েন্সটা, ফলটা আপনার লং টার্মে কি হবে সেটাও মাথায় রেখে আপনাকে সিদ্ধান্তগুলো নিতে হয়। আর লোনের ব্যাপারটা যেটা এসছে, পৃথিবীর সব দেশে সরকারগুলো বাজেট প্রণয়নের পরে ইমপ্লিমেন্টেশনে একটা সার্টেন পার্সেন্টেজ অফ লোন নেয় জিডিপি, যেটা একটা থাম্ব রুলও আছে। 5% অফ ইউর জিডিপি আপনি লোন নেওয়াটা ভালো। কেন? তাহলে সেই লোনটাকে আপনি বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারেন, যেটা ইকোনমিকে প্রগ্রেস করতে হেল্প করে। আপনি লোন যদি না নেন, তাহলে কিন্তু সেটা আপনার ইকোনমিকে এগিয়ে নিতে মানে যে প্রণোদনা সেটা আপনি পাচ্ছেন না। আপনাকে দেখতে হবে লোনটা বেশি নিচ্ছে কিনা, থাম্ব রুলের বেশি, সেটা বাংলাদেশ নেয়নি। এবং পার ক্যাপিটাল লোন, পার পার্সন লোন বাংলাদেশের ক্ষেত্রে সাউথ এশিয়াতে লোয়েস্ট। আমাদের চাইতে ভারতীয় পার পার্সন লোন ভারতেও বেশি, এবং পৃথিবীর বহু দেশের চাইতে বাংলাদেশের পার ক্যাপিটাল লোন ইজ লোয়ার দেন মেনি আদার ডেভেলপড কান্ট্রিজ। কাজে এটা আপনি তথ্যটা নেবেন। আর আপনি বিরতির আগে যেটা বলছেন ডাক্তার এবং শিক্ষকদের কম, নাম্বারটা একটু আপনি দেখে নেন। এটা কম না, এটা হিউজ নাম্বার, এবং এই নাম্বারটা পেছনে যে ব্যয় এটা প্রয়োজন আছে, কাজে এটাকে বাদ দিলে হবে না। আচ্ছা, আরো কতগুলো কথা এসে সেগুলো বলি। যে টেস্ট বাড়ানোর ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, ভাই আমাদের যখন মার্চের 8 তারিখে প্রথম আমরা ইনফেকশন পেলাম, তখন আমাদের মাত্র 2টো ল্যাব ছিল, আইডিসিআর এবং আইসিডিডিআরবিতে, যেখানে আপনি এই পিসিআর, আরটি-পিসিআর টেস্ট করতে পারতেন। এর বেশি ল্যাব কেন ছিল না? কারণ প্রয়োজন ছিল না, গোটা বিশ্বেরই দরকার ছিল না, আসলে বাংলাদেশও দরকার ছিল না। তখন আপনি 100-150 আপনি টেস্ট করতে পারতেন। এই 3 মাসের মাথায় 2টো ল্যাব আপনার এখন 57টি ল্যাবে বাড়িয়েছে। এটা কিন্তু কম না, কারণ আপনাকে বুঝতে হবে এটা কিন্তু প্রেগন্যান্সি টেস্টের মতো না। এই টেস্ট আরটি-পিসিআর গণস্বাস্থ্যের যে র্যাপিড টেস্টিং, এরকম টেস্ট না যে 5 মিনিটে টেস্ট করবেন। এটা খুব কমপ্লিকেটেড টেস্টিং প্রসিডিওর। এটার জন্য আপনার টেস্ট কিট লাগে, এটার জন্য আপনার প্রপার ল্যাব ফ্যাসিলিটিস বাড়াতে হয়, এবং এটার জন্য আপনার টেকনোলজিস লাগবে। 3টা স্তরের প্যাকেজে ডেভেলপমেন্ট করতে হয়। কিট নিশ্চিত করতে হয়েছে, নাম্বার অফ কিট, তারপর সে ল্যাব ফ্যাসিলিটিস বাড়াতে হয়েছে, এবং ল্যাব ফ্যাসিলিটিস এরকম না যে আপনি দালান উঠিয়ে দিলেন হয়ে গেল। এটা একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে এই 3 মাসের মধ্যে এগুলো করা হয়েছে। আবার টেকনোলজিসটা আপনি রাতারাতি পয়দা করতে পারবেন না, সেটাও কিন্তু গভর্নমেন্ট করার চেষ্টা করেছে আপনার একটা ক্রাশ কোর্স প্রোগ্রাম নিয়ে। যারা এই মোহাম্মদ আরাফাত, টেকনোলজিস্টরা আন্দোলন করছে তাদেরকে নিয়োগের জন্য। আমি শেষ করি একটু। এটা টেকনোলজি, সব টেকনোলজিস আরটি-পিসিআর টেস্ট করে না। আপনি এখানে ইররিলেভেন্টলি কথা এনে লাভ নাই। আমি আরটি-পিসিআর টেস্টের টেকনোলজিতে কথা বলছি, সেটা আমাদের হাতে অনেক নেই। কাজে আপনাকে কিট বাড়াতে হবে, ল্যাব বাড়াতে হবে, টেকনোলজিস লাগবে আরটি-পিসিআর টেস্টের জন্য, এবং ইটস এ কমপ্লিকেটেড টেস্ট। আপনার 2-2.5 ঘন্টা অ্যাটেন্টিভলি এই টেস্টটা করতে হয়, এবং টেকনোলজিস্টরা যদি আগের দিন রাতে ঠিক মতো না ঘুমাতে পারেন, তাহলে এই অ্যাটেনশনও থাকে না। কাজে এটা কিন্তু ওই র্যাপিড টেস্টিং এর সাথে তুলনা করেন, ইটস এ হিউজ কমপ্লিকেটেড জিনিস, যেটা আপনার বাড়ানোর চেষ্টা করছে। আমি অবশ্যই মনে করি এটা আরো আমাদের বাড়াতে হবে, কিন্তু এর মানে এই না যে কিছুই করেনি গভর্নমেন্ট, কোনো সক্ষমতা নাই। এক, আচ্ছা, দ্বিতীয় জিনিসটা বলে যে র্যাপিড টেস্টিং, যেটা গণস্বাস্থ্যের টেস্টের কথা আমাদের জুনায়েদ সাকিব ভাই বললো, এই যে এইটা তো এখন বিএসএমএমইউ তে টেস্ট হচ্ছে, এটা তো সরকার এবং রাজনীতিবিদ বা ব্যুরোক্র্যাটদের হাতে নাই। কিন্তু আমরা কিন্তু বলেছিলাম আইসিডিডিআরবি তে দেন টেস্ট করতে, বিজ্ঞানীরা করুক।
গণস্বাস্থ্য কিন্তু চেয়েছে যে না বিএসএমইউতে দিতে হবে। তাদের দাবির প্রকৃতি এটাকে সিআরও বানিয়ে বিএসএমইউতে পাঠানো হচ্ছে। ওইটা এখন অ্যাবসলিউটলি বিজ্ঞানীদের হাতে আছে। এখানে সরকারের নাক গলানোর সুযোগ নাই, ব্যুরোক্র্যাটদের নাক গলানোর সুযোগ নাই, রাজনীতিবিদদের নাক গলানোর সুযোগ নাই। ওইখানে বিজ্ঞানীরা যে ডিসিশন নেবেন ইয়েস নো ভেরি গুড সেটাই হবে। এখন আপনারা যদি বাইরে থেকে এটা নিয়ে আবার নেগোশিয়েট করেন, আমি একটু শেষ করি, কাছে যেতে চাই, আমার হাতে এত সময় নেই মোহাম্মদ আরাফাত, আমার সবাইকে এই অংশে কথা বলতে দিতে হবে, একটু শেষ করে দেই আমি 30 সেকেন্ডে। আপনি যদি এখন এটা নিয়ে নেগোশিয়েট করেন, চাপ দেন, জোর দেন, না এটা দিয়ে দিতে হবে, না দিলে হচ্ছে না, তাহলে তো আপনি বিজ্ঞানের উপর ভরসা রাখছেন না, সেটা তো অন্যায় হবে। আমরা তো ডিপেন্ড করছি বিএসএমইউ যেটা বলবে সেটা আমরা মেনে নিব। আর এই যে আর কি বলছি, গণস্বাস্থ্য কি বলেছে, একটু তাড়াতাড়ি এটা করা যেত কিনা কার্যকারিতাটা, পরীক্ষাটা আপনি কিভাবে করবেন? আপনি বিজ্ঞানীদের বলেন, কে করবে কার্যকারিতা পরীক্ষা? আপনি তো করছি না, রাজনীতিবিদরা তো করছে না, আপনার ব্যুরোক্র্যাটরা করছেন, এটা তো বিজ্ঞানীরা করছে, ডাক্তাররা করছে, এক্সপার্টরা করছে। এখন তাদেরকে আপনি জোর করে নেগোশিয়েট করে ঠেলে তাদেরকে করাবেন? তারা তো তাদের প্রসিডিউর মেইনটেইন করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখানে জনস্বাস্থ্য নিজে বলেছে তারা যেটা দাবি করেছিল। আপনার কাছেও জানতে চাই যে স্বাস্থ্য খাতের যে বিষয়টা আপনি বলছিলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের বিষয়ে আপনি কি মনে করেন কেমন হওয়া উচিত? যেটি জোনায়েদ সাকি বলছিলেন 20 ভাগ অন্তত বরাদ্দ দরকার, সেই প্রশ্নটি। আর আরেকটি বিষয় আপনার প্রশ্ন থেকে যেটি আপনি বলেন 20 ভাগ কিসের স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন না? জোনায়েদ সাকির বক্তব্য, আমি জোনায়েদ সাকির বক্তব্য বলছি। আমি আসলে জানতে চাইছি তাবি দাওয়াল কি বলতে চান, যে আপনারা কতটুকু কিসের আপনি বলেন? বাজেটের 20 ভাগ, হ্যাঁ বাজেটের 20 ভাগ, জি জোনায়েদ সাকির বক্তব্য আমি কোট করছি ওনাকে। জোনায়েদ সাকি বলছেন বাজেটের 20 ভাগ বরাদ্দ করা দরকার। এটি নিয়ে তাবি দাওয়াল কি বলতে চান? আমি আসলে সবার কাছ থেকে স্বাস্থ্য খাতের বিষয়টা বিশেষভাবে আনতে চাচ্ছি, যেহেতু করোনা কালের বাজেট হতে যাচ্ছে। কি দাবি, মানে কতটুকু হওয়া উচিত আপনার কাছে, কতটুকু যৌক্তিক মনে হয়, বরাদ্দ যথেষ্ট হচ্ছে কিনা সেই বক্তব্য। আর একটা প্রশ্ন করেছিলাম যে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ আপনি দিচ্ছেন, দাবি করছেন, সেটির জন্যই বা কি করার? মোহাম্মদ আরাফাত একটি বলছিলেন যে কর্মসংস্থান বাড়াতে হলে তো মেগা প্রজেক্ট সেটিতে বাড়াতেই হবে, সেই বিষয়টিও যদি একটু বলেন। শুধু মেগা প্রজেক্ট না, একটু ভুল বললেন। আমি পাওয়ার সেক্টর ইনভেস্টমেন্টের কথা বলেছি, যার উপরে কিন্তু এন্টার আদার বিজনেস এবং প্রাইভেট সেক্টর ইজ ডিপেন্ডেন্ট। ওইটা যদি আপনি বড় কমায় দেন, আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমে যাবে। তখন এটা তাবি দাওয়াল সেই বক্তব্যটা বলবো। আচ্ছা, প্রথমে হলো থ্যাংক ইউ। প্রথমে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কারভাবে বলেছে যে আমরা জিডিপির 5% অনেক দিন ধরে উচিত ছিল স্বাস্থ্য খাতে ব্যয় করার জন্য। এটা আমাদের নতুন দাবি না, এটা আমাদের নতুন যুক্তি না। আমরা যখন আমাদের এর আগেও শ্যাডো বাজেট পেশ করেছিলাম, এর আগেও বাজেটের উপর সমালোচনা করেছিলাম, এবং আমরা যখন ম্যানিফেস্টো আমরা তৈরি করি 2018 ইলেকশনের আগে, সব জায়গায় কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা খাতে জিডিপির 5% রাখার জন্য আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখেছিলাম। এখনো আমাদের ওই চিন্তাটা প্রমাণ হলো যে সত্যি দরকার ছিল সেভাবে বাস্তবায়ন করা। এখন আমরা দেখতে চাই যে আগামীতেও যেন আগামীকাল অর্থমন্ত্রী ওনার অ্যালোকেশনটা আরো বাড়িয়ে স্বাস্থ্য খাতে আরো অত্যন্ত বেশি অ্যালোকেশন নিয়ে আসে। কারণ আমাদের করোনার সময়, আগামীতে ডেঙ্গুর সময় আমাদের অত্যন্ত জরুরি স্বাস্থ্য খাতে প্রাধান্যতা দেওয়া। পরে যদি আমরা আমাদের কার্ভ ফ্ল্যাট করতে পারি, আমাদের পিক হিট করে আবার লো করতে পারি, অফকোর্স আপনি অ্যালোকেশন বদলাতে পারেন, বাট শুরুতে প্রায়োরিটি থাকাটা অত্যন্ত জরুরি। একটা প্রশ্ন মাঝখান থেকে একটু করব। জিডিপির 5% আপনি বলছেন বাজেট হওয়া উচিত, বিএনপির প্রস্তাবনা সেটি। বিএনপির সময়ও কি সেটি ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল? বিএনপির সময় ছিল না, কারণ আমরা বলতেছি না এখন তার মানে কি আওয়ামী লীগও করবে না? তার মানে কি আওয়ামী লীগ বিএনপি বাইরে কেউ করবে না? আপনারা দাবি করছেন। আর বিএনপির সময় কিন্তু করোনা ছিল না, এবং আওয়ামী লীগ যে কথাগুলো বলতেছে, আমাদের আরাফাত সাহেব যে পক্ষে নিয়ে বলতেছে, ওনাদের সময় কিন্তু করোনা আগে ছিল না। ওনারা বুঝতে হবে যে সময়টাও বদলিয়ে গেছে, ওনাদের চিন্তা, ওনাদের চেতনা, ইনোভেশনও কিন্তু সামনে আনতে হবে। গতানুগতিক চিন্তাকে ডিফেন্ড করে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। এটা খুব দুঃখজনক কথা যে এই সময় আমরা করোনার আক্রান্ত হচ্ছি মার্চ 8 তারিখ থেকে, তারপরও আমরা ঐক্য হতে পারছি না যে আগামীতে এই ডিজিজটাকে, প্যান্ডেমিককে কিভাবে মোকাবেলা করবো। সেই জায়গাতে আমি আহ্বান জানাই সবাই যেন আমরা এই জায়গায় ঐক্য থাকি, প্রায়োরিটি স্বাস্থ্য খাতকে। আর আরেকটা কথা হচ্ছে স্বাস্থ্য খাতের ব্যাপারে আমি যেটা বলি যে আমাদের নার্স, ডক্টর, টেকনিশিয়ান কিন্তু মাত্র কিন্তু ওনারা রিক্রুট হলো। উচিত ছিল আরো আগে এরকম ব্যাপকভাবে রিক্রুট করা। আমরা আগে দেখেছি রিক্রুটে দুর্নীতি ছিল, কিন্তু আর এনাফ রিক্রুট হয় নাই। এখন যখন রিক্রুট হয়েছে ওনাদের বেতন নিশ্চয়ই দিতে হবে। তার মানে এই না যে ডাক্তার নার্সকে সামনে কেন্দ্র করে এক্সকিউজ হিসেবে আমরা ব্যুরোক্রেটদেরকে, সিভিল সার্ভেন্টদেরকে, অযথা আরো যেই লোকজন আছে সরকারের বেতনযুক্ত, তাদেরকে আমরা বেতন দিব। এটা অযৌক্তিক, এটা অন্যায় হচ্ছে আমি মনে করি। আর আমার শ্রদ্ধেয় ভাই আরাফাত ভাই যেটা বলছে, আমি একটু মানে সরাসরি ওনাকে একটু আমি কারেক্ট করতে চাই ইফ আই মে, যে মার্চের 8 তারিখ থেকে যখন আইসিডি শুরু করলেন টেস্ট করা,
RT-PCR কিন্তু খালি দুটা সংসদে ছিল না, ICDDRB আর ICDR বাইরেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বায়োটেক ল্যাব আপনি দেখতে পারেন, চিটাগং এ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ডিজিজ, এগুলো আমি সরকারি কথা বলতেছি। এর বাইরেও কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, এভার কেয়ার হসপিটাল যেটা আগে অ্যাপোলো ছিল, প্রাভা প্রাইভেট আউটপেশেন্ট হেলথ ক্লিনিক যেটা বনানীতে আছে, এরকম অনেক জায়গায় কিন্তু RT-PCR ছিলেন। ICDR ওনাদেরকে অ্যালাউ করেন নাই বিগত 1.5 মাস পর্যন্ত ওনাদের ফ্যাসিলিটি টেস্ট করার জন্য। সেটা কিছু সায়েন্টিফিক কারণও আছে, মেইন কারণ আমি মনে করেছিল ইগো এবং জাস্ট মিসকমিউনিকেশন এন্ড ল্যাক অফ কনফিডেন্স অন বাংলাদেশ। আর আমি সময় শেষ করার আগে আপনার উত্তরটা দিতে চাচ্ছি যে কর্মসংস্থান বাড়ানোর জন্য যেটা বলা হচ্ছে যে বারে বারে যে আপনি যতই সরকারি প্রজেক্ট গ্রো করেন, আপনি যতই সরকারি ব্যয় বাড়িয়েছেন, গত 12 বছরে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ছিল 34% আমাদের জিডিপিতে, 34%। আর আমাদের প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট ছিল মাত্র 23%, তার আর কম মাঝে মধ্যে। যত এটা প্রমাণ করে দিয়েছি আমরা, ইকোনমিস্টরা প্রমাণ করে দিয়েছে, আমাদের চিত্র প্রমাণ করে দিয়েছে, যতক্ষণ না আমরা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়াবো জিডিপির পার্সেন্টেজে, ততক্ষণ কিন্তু জবস বাড়বে না, কর্মসংস্থান বাড়বে না। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ানোর পরামর্শ দিচ্ছেন, আমাকে একটা বিরতিতে যেতে হবে। এই অংশটা আমি ব্যাখ্যা দিব না। কর্মসংস্থান বাড়ানোর জন্য আমাদের এক্সপোর্টটাকে আরো ডাইভার্সিফাই করতে হবে, তার মানে আমাদের ইকোনমি ডাইভার্সিফাই করতে হবে। আমাদের পজিটিভনেসটা নিতে হবে এই করোনার পর থেকে, যে আমাদের এক্সপোর্ট ইকোনমি নির্ভরশীল হতে পারবে না একটা দুইটা ইন্ডাস্ট্রিতে। আর তৃতীয় হলো এই যে উইলফুল ডিফল্টার, আমরা 1,00,000-এর বেশি কিন্তু উইলফুল ডিফল্টারকে প্রাধান্যতা দিচ্ছি, পেট্রাইজ করতেছি, ধামাচাপা দিচ্ছি। ডিফল্টারদের থেকে টাকাটা আদায় করেন, তাহলে আমাদের ঋণটা কম চাপ পড়ে, আমাদের তো বাইরে যেতে বলতেছি। আমি আসলে এই অংশে আমাকে বিরতিতে যেতে হবে, কিন্তু আমি শুধুমাত্র এই বিষয়ে, স্বাস্থ্য খাতের বিষয়ে প্রশ্ন করতে চাই। আমি এই অংশে শুনতে পারলাম না। শামীম হায়দার পাটোয়ারি এবং জোনায়েদ সাকি, আমরা ফিরে এসে আপনাদের কাছে আসছি, রাজকাহনে ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। খুব সংক্ষেপে সবার কাছ থেকে জানতে চাইবো যে জাতিসংঘ বলছে সামনে বড় অর্থনৈতিক মন্দা, নজিরবিহীন অর্থনৈতিক মন্দা আসতে যাচ্ছে, আমাদের বাজেট সেখানে আসলে কেমন ভূমিকা রাখতে পারে সেই আলোচনাটাই একটু যেতে চাই। জোনায়েদ সাকি। মানে দেখুন, আপনার কাছে সময় নেই, যেখানে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে যাই। এক নম্বর হচ্ছে যে আমাদের এই এস্টিমেটেড জিডিপি হচ্ছে 28.9, মানে 28.9 লক্ষ কোটি টাকা। তার যে বাজেট করা হয়েছে 5,60,000 কোটি টাকা, সেটা প্রায় 20 ভাগ। ফলে মোহাম্মদ আরাফাত যেটা বলেছেন 12 ভাগ বাজেট, সেটা ঠিক না। তো আমার মনে হয় যে এই দিকটা গুরুত্ব দেওয়া দরকার। ভুল তথ্য দিলেন। মানে আমাদের টোটাল জিডিপি সাইজ কত বলেন? 28.9 লক্ষ কোটি টাকা। না, আমাদের টোটাল জিডিপি সাইজ $3.16 বিলিয়ন, এবং আমাদের টোটাল বাজেট তার 12%। আপনি যে অঙ্কটা করেন, জিডিপি যেটা হচ্ছে 28.9 লাখ কোটি টাকা। আচ্ছা, আমি এখানে which is $316 বিলিয়ন। আমরা কিন্তু সময় দিতে পারবো না। আপনি তো ভুল তথ্য দিলে তো মুশকিল, টাকা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এরকম ভুল তথ্য দিলে তো মুশকিল সাকিব ভাই। বিলিয়নে গেলে তো লাভ হচ্ছে না। আপনি 28.9 লাখ কোটি টাকা এস্টিমেটেড জিডিপি, হ্যাঁ, তো সেটার আপনি টোটাল বাজেটটা হিসাব করেন না, তাহলে কত পার্সেন্ট? এটা হিসাব করে বললাম সেটা 19%। 12% অফ দ্যাট, এবং ডিভাইড বাই 10% হয়। ওটা আপনি পরে করেন। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, এই সংকটের মধ্যে সব দেশই পড়ছে। এটাকে আসলে এখন যেহেতু কনজাম্পশন কমে যাবে, বিনিয়োগ কমে যাবে, আমাদের রপ্তানি কমার্স দিকে যাবে, আমাদের রেমিটেন্সের ফ্লো কমবে, কাজে এখন সরকারি এক্সপেন্ডিচার বাড়িয়ে কিন্তু আমাদের এই সময়ে অর্থনৈতিক গতিটাকে মানে সচল রাখতে হবে, এবং এটা দীর্ঘমেয়াদে আমাদেরকে ফল দিবে। কাজে এই যে সরকারি ব্যয়, তারও যে অগ্রাধিকার সেটা ঠিক করতে হবে। আমরা বলছি যে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেক্ষেত্রে টেস্টিং এর জন্য যে ফ্যাসিলিটি তৈরি করা দরকার ছিল, শুরু থেকেই 5 মাস সময় পেয়েছি, 8 মাস থেকে 3 মাস সময় পেয়েছি, এবং তার মধ্যে এই 57টি ল্যাব, এটা সরকারের একটা ভয়ানক রকম ব্যর্থতা ছাড়া আর কিছুই না। ইতিমধ্যে লক্ষ লক্ষ। ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি। এই আলোচনা বিস্তারিত করছি না, আমি যেখানে চাই যে আমাদের কৃষি ক্ষেত্রে 56,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, কৃষকদেরকে বিনা সুদে ঋণ দিতে হবে। আমাদের একটা জাতীয় শিক্ষা গবেষণা কাউন্সিল করতে হবে, যার মধ্যে দিয়ে আমলাতন্ত্রের আমাদের ক্যাটাগরিক্যাল যেটা সবাই বলছে, জনগণের হাতে টাকা যায় এবং সেই টাকা দেশে ভাইরাস পুষে রেখে অর্থনীতি পুনরুদ্ধার হবে না। আপনি যদি সাফিসিয়েন্ট টেস্ট না করেন, সাফিসিয়েন্ট চিকিৎসা দিতে না পারেন, দেশীয় উদ্যোক্তারাই তো ইনভেস্ট করবে না, বিদেশি উদ্যোক্তা অনেক পরে থাকুক। আমাদের দেশে প্রতিটা জাজের গড়ে মামলার সংখ্যা হচ্ছে 3,000 থেকে 3,500। প্রতি 10 লাখ লোকে জাজ আছে মাত্র 10 জন, প্রতি 10,000 লোকে ডাক্তার আছে মাত্র 3 থেকে 4 জন।
তাহলে আমাদের 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এই ডাক্তার এবং বিচারক কত, মানে 3টা অঙ্গের বড় অংশ, অত্যন্ত অল্প একটা সংখ্যা। তাহলে সংখ্যাটা কোথায় বেশি? সংখ্যাটা শিক্ষকে বেশি, আর আমলাতন্ত্রের কাজে বেশি নিয়োজিত। সরকারের একটা অঙ্গ অনেক উপেক্ষিত, আরেকটা অঙ্গ অনেক বেশি মানে মানে অনেক বাহুল্য বর্জিত, মানে বাহুল্য সম্বলিত, সরি। আর আমি যেটা একটা ফাইনালি যেটা বলবো এগ্রিকালচারের ক্ষেত্রে, যে আমাদের এখন দুটো জিনিস করা উচিত। এক, প্রচুর টাকা জবলেস লোককে দিতে হবে, তারা সেই টাকা দিয়ে কেন জিনিসপাতি কিনবে, কনজাম্পশন বাড়বে, অর্থনৈতিক টাকাটা অভ্যন্তরীণ ভাবে খুব স্লোলি এটা সচল থাকবে। আর ফুড প্রোডাকশন, এটা আমাদের ভালো হবে ইনশাল্লাহ। ফুডটা সরকারকে কিনতে হবে প্রয়োজনে, কিনে আবার ফেয়ার প্রাইসে বিক্রি করতে হবে। ফুড ডিস্ট্রিবিউশন এবং প্রাইস কন্ট্রোল এটা করলে অর্থনীতি এগ্রিকালচারের মাধ্যমে আমরা অনেকটা ব্যাকআপ পাবো। থার্ড, ভার্চুয়াল এডুকেশন দরকার, অনলাইন এডুকেশন দরকার, ব্লেন্ডেড লার্নিং দরকার। এটা আমি সংসদে গত 2-3 বছর ধরে বলে আসছি, যে কয়েক বছর সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড ইউবিকুইটাস হেলথ সিস্টেম, এটাও গত বছর বলেছিলাম। অনলাইন ভার্চুয়াল যদি আমাদের হেলথ সিস্টেম থাকতো, তাহলে অনেক ক্ষেত্রে করোনা রোগীর কিন্তু ট্রিটমেন্টের একটা বড় অংশ আমরা ভার্চুয়ালি করতে পারতাম, আরেকটা অংশ ম্যানুয়ালি, যেটা অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারি। তাবি দেওয়াল, এই জিনিসগুলো আমাদের নজর রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কর্মসংস্থান আবার চলে যাচ্ছি, যে আমি কর্মসংস্থান থেকে শুরু করতে চাচ্ছি, যে আমাদের যে উদ্যোক্তারা আছেন স্মল, মিডিয়াম এবং লার্জ, সবার জন্যই কিন্তু অর্থটা, পুঁজিটা অত্যন্ত জরুরি। এখন তাদেরকে সাপোর্ট দেওয়া, খাত থেকে ঋণ নিয়ে ওনাদেরকে ক্রাউড আউট করে দেয়, তাহলে কিন্তু কি সরকারের স্টিমুলাস প্যাকেজ বলেন বা লো ইন্টারেস্টের ঋণগুলো বলেন, আসল লোকরা কিন্তু পাবে না। তাই আমি আবার জানাচ্ছি আবারও, যে সরকার জন্য রেভিনিউ সাইডটাকে লক্ষ্য রেখে ইদান ওনাদের ওই জনপ্রশাসন থেকে কমায় দেয় ব্যয় বার্তা, বা রেভিনিউ সাইডটা ওনারা ফরেন লোন থেকে হোক, ফরেন ইনভেস্টমেন্ট থেকে হোক, অন্য জায়গা থেকে ওনারা নেওয়ার একটা ব্যবস্থা করেন। আর স্বাস্থ্য খাত, যেটা আমরা বলছি যে স্বাস্থ্য খাত, এটা কিন্তু আমরা এখন ক্রাইসিস মোমেন্ট, খালি এটা কিন্তু বিবেচনা করলে হবে না যে অতীতে বলেছিলাম, অতীতে করি নাই, সেটা না। এখন ক্রাইসিস, এটা হলো নিড অফ দি আওয়ার। স্বাস্থ্য খাতে অ্যাটলিস্ট আগামী বাজেটটাকে প্রায়োরিটি দিতে হবে সব দিক থেকে, শিক্ষা, প্রশিক্ষণ, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু বলেন। আর মূল জিনিসটা হলো বাজেটের ভিত্তিতে যেন ফাঁকতালি ভাবে দুর্নীতির জায়গাটা আমরা খোলা না রাখি। দুর্নীতির জায়গাটা কোথায়? অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। শেষ আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু কুইকলি বলি। নাম্বার ওয়ান হচ্ছে যে সাকিব ভাই, আপনি কিন্তু ইন্টারফেয়ার করেন না প্লিজ, আপনি একটু ইন্টারাপ্ট করেন না, দিস ইজ নট ফেয়ার। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে জনপ্রশাসনের একটা বড় যে বরাদ্দটা নিয়ে আপত্তি তোলা হচ্ছে, তার একটা বড় অংশ প্রাথমিক শিক্ষকদের, আর একটা অংশ হচ্ছে ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের। এবং স্বাস্থ্যকর্মী কিন্তু অনেক বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন, এবং সামনে এই যে মহামারীকে সামনে রেখে আরো নিয়োগ দেওয়া হবে, কাজে এখানে বরাদ্দটা বেশি রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাবি দেওয়াল একটা কথা বলেছে যে আমাদের 2টোর বেশি ল্যাব ছিল, আমি তার সাথে এগ্রি করি। এক জায়গাতে 2টোর বেশি ল্যাব ছিল, কিন্তু এই পরীক্ষাটা আপনি সব ল্যাবে করতে পারবেন না। আইডিসিআর এবং আইসিডিডিআরবি যে ল্যাবটা এক্সক্লুসিভ ল্যাব, যেখানে আরটিপিসিআর টেস্ট করতে পারবেন, 2টোই ছিল। অন্য যে ল্যাবের কথা বলছেন, সে ল্যাবে অন্যান্য পরীক্ষা হতো। আপনি করোনার পরীক্ষা অন্য পরীক্ষার সাথে করতে পারা মানে ঝুঁকি তৈরি।